আসসালামু আলাইকুম। চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা একটা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো ২০২৬ সাল শুরু হওয়ার আগে যেই ৭ টা কাজ আপনাকে করা উচিত। ২০২৬ সাল তো আসতে খুব বেশি সময় বাকি নাই। আর আ ক্যালেন্ডারের পাতা উল্টানোর আগে কিন্তু আপনি নিজেকে নিজে একটা কোয়েশ্চেন করতে হবে। সেটা হলো যে ২৬ সাল কি আপনার জীবনের একটা ভালো আর্থিক বছর হতে যাচ্ছে? নাকি বাকি বা আগের বছরগুলার মতোই আপনি বছর শেষে একটা আফসোস করবেন যে, "আহারে! একটু যদি হিসাব করে চলতে পারতাম।" তো আজকের ভিডিওতে আমরা এমন ৭ টা বিষয় আপনার সাথে কথা বলবো যেইটা ২০২৬ শুরু হওয়ার আগেই সেরে ফেললে আপনার টাকার উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ আসবে। আ সো চলেন শুরু করা যাক। ১ম ধাপ ১ নিজের মানির অ্যাপ তৈরি করুন। হ্যাঁ, সো Spotify বা YouTube দেখবেন আপনাকে বছরের শেষে একটা আ তার যে আপনার প্রোফাইলের একটা র‍্যাপ দেখায়। আপনি বছর শেষে Spotify আপনাকে দেখায় যে আপনার পছন্দের গানের লিস্ট বা আপনি আ লাস্ট ইয়ারে বা এই যে এখন দেখাবে আপনাকে যে ২০২৫ সালে সবচেয়ে বেশি কোন গান শুনেছেন বা YouTube এ দেখাবে আপনাকে সবচেয়ে বেশি কি টাইপের ভিডিও দেখেছেন বা কোন চ্যানেলের ভিডিও দেখেছেন এরকম দেখায়। তো আপনি কিন্তু আপনার টাকারও এরকম একটা লিস্ট করেন। কাগজ কলম নিয়ে বসেন। বসে আপনার নিজের কাছে ৩ টা প্রশ্ন করেন। এই ৩ টা প্রশ্ন হলো যে আ এই বছরে বা পুরো বছরে আমি আসলে কত টাকা আয় করেছি? তারপর আমার পকেট থেকে কত টাকা বের হয়ে গিয়েছে মানে আয় করার পরে। আর দেন দিন শেষে আমি কি প্লাসে বা লাভে আছি নাকি মাইনাসে? মানে আমি কি আ আমার কাছে কি কিছু উদ্ধৃত টাকা আছে নাকি আমি আসলে ঋণে আছি? এই জিনিসটা আপনাকে বের করতে হবে। তো এই ক্ষেত্রে যেটা করতে পারেন, অনেকের কাছেই খরচের হিসাবটা থাকে না। আ যেমন আপনি ২০২৫ সালে পুরা খরচ কত করেছেন, এটার টা খ হিসাবটা আপনার কাছে নাও থাকতে পারে। বাট আপনি ২০২৬ সালের ক্ষেত্রে এট লিস্ট এই খরচগুলা আপনি নোট ডাউন করে রাখার চেষ্টা করেন। তখন কিন্তু আপনি দেখা যাবে ২০২৬ সালের শেষ দিকে গিয়ে তখন আপনি আপনার মানি র‍্যাপ তৈরি করতে আপনার জন্য সুবিধা হবে। দেন ফাইনালি আমরা একটা টিপস দিতে চাই সেটা হলো যে আপনি এই যে পকেট থেকে কত টাকা বের হয়ে গেছে এই জায়গায় কিন্তু আপনার সেভিংস আর ইনভেস্টমেন্ট কেও খরচের খাতায় ধরেন। তাহলে বুঝতে পারবেন আসলে মেইনলি যে আপনার কত টাকা অলস পড়েছিল আর কত টাকা আসলে কাজে লেগেছে। বা আপনার কাছে এখন কি পরিমাণ টাকা আছে যেটাকে হয়তোবা আপনি কাজে লাগাতে পারেন। যাই হোক এবার ধাপ নাম্বার ২ সেটা হলো যে নেট ওর্থ আর আ বিগ 3 রিয়ালিটি চেক। সো এটা আমরা জাস্ট একটু ডিটেইলস বললে হয়তো বুঝতে পারবেন যে আ নেট ওর্থ এর ক্ষেত্রে যদি আসি, নেট ওর্থ জিনিসটা কি? সেটা হলো যে আপনার টোটাল যা অ্যাসেট আছে সেটার থেকে যা আপনার লায়াবিলিটিস আছে এই ২ টাকে মাইনাস করলে আপনার নেট ওর্থ বের হবে। যেটা হয়তো আপনারা অনেকেই জানেন যে টোটাল অ্যাসেটস বের করে একটা কোম্পানির এভাবে। তো আপনার জন্য সেটাই আপনার নেট ওর্থ যেটা আপনার টোটাল অ্যাসেটস। তো অনেকে আবার মনে করে থাকেন যে পকেটে যা আছে সেটাই আসলে সম্পদ। বাট এটা আসলে ট্রু না। আ কারণ আপনার কাছে আপনি হয়তো কারো কাছ থেকে ৳১,০০,০০০ লোন নিয়েছেন। সেই টাকাটা কিন্তু আপনার টোটাল অ্যাসেটস না। বা আপনার কিন্তু সেটা নেট ওর্থ না। আ সো এজন্য আপনাকে ১ম এ জানতে হবে আপনার কোনটা আপনার অ্যাসেটস আর কোনটা আপনার লায়াবিলিটিস। আমরা যদি অ্যাসেটস দেখি আপনার অ্যাসেটস এ এই যে আপনার ব্যাংকে যে টাকাটা মানে আ আপনার টোটাল এখন ব্যাংক ব্যালেন্স এ যা আছে সেই টাকাটা আপনার অ্যাসেটস। এছাড়া আপনার ডিপিএস বা সঞ্চয়পত্রের টাকাটা আপনার। আর শেয়ারের যে আপনার ইনভেস্টমেন্ট রয়েছে, শেয়ার বা সঞ্চয়পত্র এই টাকাটা আপনার প্লাস হলো এই যে প্রপার্টিতে আপনার যেই ইনভেস্টমেন্ট রয়েছে সেটাও কিন্তু আপনার। এবার আমরা যদি দেখি আপনার লায়াবিলিটিস কোনটা? আপনার লায়াবিলিটিস এ রয়েছে আপনার ক্রেডিট কার্ড বা ক্রেডিট কার্ডে কোনো লোন যদি থাকে, আ সেইটা আপনার লায়াবিলিটিস বা আপনার কোনো পার্সোনাল লোন যদি থাকে সেটাও কিন্তু আপনার লায়াবিলিটিস। আর দেন যদি অন্য কোনো ঋণ থেকে থাকে ব্যাংক লোন অথবা দেখা গেছে আপনার ডাউন পেমেন্ট কোনো একটা কিছুর, সেটাও কিন্তু আপনার লায়াবিলিটিস। তো এবার আসি আমরা বিগ ৩ যেটা আমরা বললাম যে বিগ ৩ রিয়ালিটি চেক। তো এইখানে আপনার সম্পদ থেকে বাদ দেওয়ার পরে যেটা আসবে সেটা কিন্তু আপনার নেট ওর্থ। তো এই নেট ওর্থটা বের করার পরে আপনাকে নজর দিতে হবে আপনার সবচেয়ে বড় ৩ টা খরচে। আর এই সবচেয়ে বড় ৩ টা খরচ কি? সেটা হলো যে বাসা ভাড়া, রেন্ট আর যেটা হলো ট্রান্সপোর্ট বা যাতায়াত আর ফাইনালি ফুড বা খাবার। বাংলাদেশে কিন্তু আমাদের আয়ের প্রায় ৭০% এইখানে চলে যায়। তো আপনি একটা ট্রাই করে দেখতে পারেন যে এই বিগ ৩ থেকে ৫ থেকে ১০% বাঁচিয়ে কোনভাবে ইনভেস্টমেন্ট এ সরানো যায় কিনা। যদি সেটা করা যায় তাহলেও হয়তোবা বছর শেষে আ আপনার একটা বড় সেভিংস থাকবে। সেটা যদি হয়তোবা ৳৫০০ ও হয়
৳৫০০ করেও যদি আপনি প্রতি মাসে এই বিগ 3 থেকে কমিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সেটা ১২ মাসে ৳৬,০০০ র মতো হবে। আর যদি ৳১,০০০ র মতো সরিয়ে নিতে পারেন, তাহলে দেখা যাবে ১২ মাসে ৳১২,০০০ র মতো এক্সট্রা সেভিংস আপনি করতে পারবেন। যাই হোক, এবার আমরা যদি ধাপ 3 তে আসি, ধাপ 3 হলো হিডেন মানি বা ফাঁক-ফোকর বন্ধ করা। তো এটাও একটু ডিটেইলস বললে হয়তোবা আপনারা বুঝতে পারবেন। আ তো এই ক্ষেত্রে আপনার টাকা যেখানে আসলে অজান্তেই লিক হয়ে যাচ্ছে সেখানে বাদ দিতে হবে। আ সো এটার জন্য আপনি যেটা করতে পারেন, আমরা এটাকে বলতেছি সাবস্ক্রিপশন অডিট। আপনার Netflix, YouTube প্রিমিয়াম অথবা আপনার যদি আরো কোনো সাবস্ক্রিপশন থাকে যেটা হয়তোবা আপনি ইউজ করতেছেন না। এছাড়াও ধরেন কোনো মেম্বারশিপ রয়েছে, যেমন হতে পারে যে জিমে যাচ্ছেন না অথবা আপনার টাকা কাটছে বা আপনার মেম্বারশিপ অ্যাক্টিভ করা আছে। এইরকম কোনো সাবস্ক্রিপশন যেটা হয়তোবা আপনি প্রপারলি ইউটিলাইজ করতেছেন না বা আপনি ইউজ করতেছেন না। এই টাইপের সাবস্ক্রিপশন গুলা আ জাস্ট আপনি এগুলাকে আসলে আস্তে, আস্তে কাট করে দেওয়ার চেষ্টা করেন। এটা হয়তোবা হতে পারে মাসে ৳৫০০ বা আপনি যদি একটা সাবস্ক্রিপশন থেকেই ৳৩০০ করে সেভ করতে পারেন, ২-৩ টার থেকে সেভ করলে হয়তোবা আপনার ৳১,০০০ মতো হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি বছরে এখানেও ৳৫-৬,০০০ মতো সেভ করার বা ৫-৬ থেকে ৳১০,০০০ মতো সেভ করার একটা রাস্তা কিন্তু আপনার তৈরি হবে। আর দেন আমরা আ বলতেছি যে ফ্রি মানি। সো ফ্রি মানি বলতে অনেকেই মনে করেন যে লটারি। আসলে লটারি না। সো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার অফিস বা আপনি যদি জব করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রভিডেন্ট ফান্ড কে কোন টাকা দিচ্ছে কিনা? আপনি কি কোন গ্র্যাচুইটি বোনাস বা বাকি যেই পারফরম্যান্স বোনাস এরকম কিছু যদি থেকে থাকে অথবা ফেস্টিভাল বোনাস, তো এইগুলার হিসাব আপনি রাখা উচিত। দেন এই টাকাগুলা আপনি জাস্ট বোনাস পেয়েছেন সেইজন্য খরচ না করে আপনি সেটাকে মূলধন বা ক্যাপিটাল হিসাবে জমা করা উচিত এবং সেটাকে কিন্তু আপনি ইনভেস্ট করা উচিত বা এটা প্রপারলি ইউটিলাইজ করা উচিত। এছাড়াও ফাইনালি আমরা বলতে চাচ্ছি যে ক্যাশব্যাক, ক্যাশব্যাক ইকুয়াল আমরা ফ্রি মানি বলতেছি। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের রেগুলার যে বাইং টা সেটা হয়তো বিকাশের মাধ্যমে বা অনলাইন যেকোনো একটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পে করলে কিছু ক্যাশব্যাক দিচ্ছে। সো এই অ্যামাউন্টটা একটু ছোট মনে হলেও এটা কিন্তু লং টার্মে বা অনেকগুলা অ্যামাউন্ট কিন্তু আপনাকে একটা বড় অ্যামাউন্টে নিয়ে আসবে। তো ছোট, ছোট ক্যাশব্যাক গুলাও চাইলে আপনি নিতে পারেন যেটা হয়তোবা আপনার কিছু ক্যাশ সেভ করতে আপনাকে হেল্প করবে। তো ছোট টাকা কিন্তু একসময় বড় ক্যাপিটাল হয়ে যাবে বা আপনার অনেকগুলা যেহেতু পুরা বছরে অনেক ট্রান্সেকশন করে থাকেন। তো আপনি চিন্তা করেন জাস্ট আপনার পুরা বছরের আ টোটাল খরচের 50% যে খরচ, এই খরচে যদি 10% কেউ আপনাকে ক্যাশব্যাক দেয়, জাস্ট এটা একটা কথার কথা বললাম, সেটাই কিন্তু অনেক টাকা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন আপনার যে খরচগুলা সেইখানে কোনোভাবে ক্যাশব্যাক বা এরকম কিছু নিয়ে আপনার সেই টাকাটাকে ইউটিলাইজ করা যায় কিনা। তো এবার আমরা ধাপ 4 এ যদি আসি, ধাপ 4 ক্রেডিট কার্ড বন্ধু না শত্রু? সো ক্রেডিট কার্ড নিজে কিন্তু খুব খারাপ না। আ বাট খারাপ হলো আমাদের অভ্যাস। সো এই ক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ডের যেই অভ্যাস বা আপনার অভ্যাসটা ভালো না খারাপ সেটা আপনি জাস্ট চেক করতে পারেন। তো সেটা করার জন্য কি করবেন? যে আপনি যদি প্রতি মাসে ফুল পেমেন্ট না করতে পারেন, তবে আজকেই ক্রেডিট কার্ড আ ব্যাংকে ফেরত দিয়ে দিন। ইদার আসলে আপনি ক্রেডিট কার্ডটা ইউজ করা অফ করে দেন অথবা ব্যাংকে গিয়ে পুরোপুরি ক্রেডিট কার্ডটাই আপনি আ ফেরত দিয়ে দিন ব্যাংকে। কারণ ৩০% সুদের ফাঁদে পড়ার চেয়ে ডেবিট কার্ড ব্যবহার করা কিন্তু অনেক ভালো। এছাড়াও মনে রাখবেন ইএমআই দিয়ে শখের গ্যাজেট কেনা কিন্তু লাইফস্টাইল আপডেট না, বরং এটা আসলে ভবিষ্যতের আয়ের উপরে বোঝা। সো আপনি ইএমআই দিয়ে শখের গ্যাজেট কেনা বা এটা কিন্তু কোনোভাবেই কোনো সলিউশন হতে পারে না। যাই হোক, এবার যদি আমরা আ ৫ নাম্বার ধাপে আসি তাহলে দেখতে পাচ্ছি স্মার্ট ট্যাক্স প্ল্যানিং। তো এইখানে ট্যাক্স কিন্তু আপনি যদি না বুঝে দেন, না বুঝে দিলে কিন্তু অকারণে সরকারকে বেশি টাকা দিয়ে দিতে হয়। বাট বাংলাদেশে কিন্তু বৈধভাবে ট্যাক্স কমানোর দারুণ কিছু উপায় আছে। যেমন আপনি ডিপিএস করতে পারেন। আ প্রতি বছর মানে প্রতি মাসে ৳১০,০০০ পর্যন্ত ডিপিএস এ আপনি কিন্তু ট্যাক্স রিবেট নিতে পারবেন। ট্যাক্স রিবেট মিনস আসলে এই যে আপনার বৈধভাবে ট্যাক্স কমানোর একটা উপায়। সো ডিপিএস কিন্তু আপনি প্রতি মাসে ৳১০,০০০ পর্যন্ত ডিপিএস করে আ মানে বছরে ৳১,২০,০০০ পর্যন্ত ডিপিএস এর আপনি ট্যাক্স রিবেট করতে পারবেন। এছাড়াও কিন্তু লাইফ ইন্সুরেন্স, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটে ইনভেস্ট করে কিন্তু আপনি আপনার ট্যাক্স রিবেট নিতে পারেন। তো ২০২৬ এর রিটার্ন জমা দেওয়ার আগে যেটা রিটার্ন জমাটা হয়তোবা আপনার নেক্সট নভেম্বর-ডিসেম্বরের দিকে হয়তো হয়ে থাকবে। সো এর আগেই কিন্তু আপনি এখন থেকেই এই খাতগুলোতে ইনভেস্ট করা শুরু করেন। এখন আমাদের স্টক মার্কেট বলি বা অন্যান্য জায়গায়ও কিন্তু খুব ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে। তো এখন আপনি যদি ইনভেস্ট করা শুরু করেন
আপনি কিন্তু একটা সময়ে গিয়ে এই দিক থেকেও রিটার্ন পাবেন। প্লাস আপনি আপনার ট্যাক্সটাকে প্রপারলি রিবেট করতে পারবেন বা ভালো একটা ট্যাক্স প্ল্যানিং করতে পারবেন। এবার যদি আমরা ধাপ 6 এ আসি, ধাপ 6 এ আসলে সেফটি নেট বানাতে হবে আপনাকে। সো সেফটি নেট অ্যান্ড অটোমেশন। তো এখানে আসলে ইমার্জেন্সি ফান্ড ছাড়া আপনি ইনভেস্ট করা যাবে না। কারণ ইমার্জেন্সি ফান্ড ছাড়া ইনভেস্ট করা মানে হলো প্যারাশুট ছাড়া প্লেন থেকে লাফ দেয়া। তো ইমার্জেন্সি ফান্ড কি? সেটা হলো যে অন্তত ৩ থেকে ৬ মাসের খরচের সমান টাকা আপনি আলাদা একটা সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে। তো এই টাকাটা দিয়ে আপনি কোন ইনভেস্টমেন্ট করতে পারবেন না, কিছু না। এই টাকাটা আপনার থাকবে যেকোনো ইমার্জেন্সি সিচুয়েশন এ যাতে আপনি সেটা কাজে লাগাতে পারেন। আর এটা ছাড়া যদি আপনি ইনভেস্ট করতে যান, তাহলে দেখা যাবে যে আপনার প্রয়োজনের সময় ইনভেস্টমেন্ট এর টাকা ভেঙে এনে তখন খরচ করতে হবে। আর ইনভেস্টমেন্ট এরও কিন্তু আপনি প্রপার সুবিধাটা পাবেন না। তখন লসে সেল করতে হলে আপনি কিন্তু মেন্টালি আ ডিটারমাইন্ড থাকতে পারবেন না। আর দেন এই ৩ থেকে ৬ মাস ইমার্জেন্সি ফান্ড করার পরে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে অটোমেশন করতে পারেন। যেমন বেতন পাওয়ার সাথে সাথেই যেমন যাতে অটোমেটিক আপনার সেলারির একটা অংশ অটো সেভিংস এ চলে যায়। ডিপিএস হোক বা মিউচুয়াল ফান্ড হোক বা স্টক মার্কেটে হোক। এটা আপনি অটোমেট করে নিতে পারেন। কিছু জায়গায় অটোমেট করা যায়। স্টক মার্কেটে এখনো ওইভাবে অটোমেট করা যায় না। বাট মিউচুয়াল ফান্ড অ্যান্ড ডিপিএস এগুলাতে আপনি অটোমেট করতে পারবেন। স্টক মার্কেটেও আপনি চাইলে ম্যানুয়ালি সেটা অটোমেট করতে পারেন। কিরকম? আপনার সেলারি ঢোকার সাথে সাথে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা আপনি আপনার বিও অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। আর দেন আপনি এই যে এইগুলা করার পরে যে টাকাটা থাকবে সেইটা আপনি খরচ হিসাবে রাখবেন। আর অনেকে উল্টাভাবে চিন্তা করে থাকেন যে আমি হাত খরচ করার পরেই মাস শেষে যা থাকবে সেটাই আমি ইনভেস্ট করব। বাট ওইভাবে করলে কিন্তু আপনি কোনদিনই টাকা জমাতে পারবেন না। সো খরচের পরে সেভিংস করলে কিন্তু কিছুই থাকে না। আপনি আসলে সেভিংসটাই আল্টিমেটলি করতে পারবেন না। দেন আমরা যদি ৭ নাম্বার ধাপে আসি, ২০২৬ এর জন্য একটা ক্লিয়ার গোল ঠিক করতে হবে। তো সবশেষে আপনি একটা লক্ষ্য ঠিক করুন। সো আপনার লক্ষ্যটা কি হতে পারে? একটা হতে পারে যে আমি ২০২৬ এর মধ্যে আমার যত লোন আছে সবগুলো আমি শোধ করে দিব। অথবা হতে পারে যে আমি প্রতি মাসে ৳১০,০০০ করে ইনভেস্ট করব। তো এটা হয়তোবা একেক জনের জন্য একেকটা হতে পারে। কারো ১০, কারো ১৫, কারো ২০। বাট একটা লক্ষ্য আপনি স্থির করেন। কারণ লক্ষ্য যদি পরিষ্কার থাকে আপনার মস্তিষ্ক নিজে থেকেই কিন্তু আপনার খরচে লাগাম টেনে ধরবে। আ সো এই ক্ষেত্রে অবশ্যই একটা লক্ষ্য স্থির করে তারপরে আগাতে হবে আপনাকে। দেন আমরা ফাইনালি বলব যে আপনার আর্থিক জীবনটা কিন্তু অনেকটা বাগানেরই মতো। শীতের শেষে যদি আগাছা পরিষ্কার না করেন আর নতুন বীজ না বোনেন তাহলে বসন্তে কিন্তু আসলে ফুল ফুটবে না। যেমন ২০২৬ সাল আসার আগেই যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং টা না করেন এখনই, তাহলে দেখা যাবে যে ২৬ সালটাও হয়তোবা আপনার জন্য খুব সুখকর হবে না। তো ২৬ সালকে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী আর্থিক বছর বানানোর সময় এখনই। তো এখনই এই ৭ টি ধাপের অন্তত ১ টা দিয়ে শুরু করুন। আর এর মধ্যে এই ৭ টার মধ্যে সবচেয়ে বেশি কোনটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।